আমি প্রফেসর আশিস মুখোপাধ্যায়। আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের মানসিক বিভাগের প্রধান। অনেক বছরই হয়ে গেল। আমি আজকে অবসাদ এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন লক্ষণগুলি নিয়ে একটা আলোচনা করব। এক্ষেত্রে মানসিক যে বিষাদ বোধ, এগুলো তো তাৎক্ষণিক একটা ব্যাপার বা ক্রস সেকশনাল। এইগুলো, এই যে বিষাদ বোধ, এটা যদি পারসিস্টেন্ট বা দীর্ঘদিন ধরে হয়, আমরা বলি 2 সপ্তাহ সময়ের মধ্যে বেশিরভাগ সময় সারাদিনের ভেতরে যদি বিষাদ বোধটা কাজ করে, তাহলে তখন, বা সেটা যদি তার দৈনন্দিন কাজকর্মের ক্ষতি করে, তখন সেটাকে আমরা ডিপ্রেশন বলবো। এমনি ডিপ্রেশনের যে মূল যে লক্ষণ বা কোর সিমটমস বলতে বলা হয় যে কোনো কিছু ভালো না লাগা বা ডিপ্রেস ফিলিং, এটা থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেস ফিলিংটা ইরিটেশন নিয়ে অনেক সময় আসে। আর 2 নম্বরকে যেটাকে বলা হয় আমাদের ভাষায় অ্যানেডোনিয়া, মানে প্লেজারেবল কোনো কিছু, বা যেটা আমার পক্ষে আনন্দদায়ক কোনো কিছু আমার যেন ভালো লাগছে না। যেমন বাড়িতে আমার লোকজন এলো যাদেরকে আমি আগে পছন্দ করতাম, তা আমার যেন অতটা ভালো লাগছে না, মানে এটা চলে গেলে ভালো হয়। বা পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করলাম, তাও যেন এটা আমার ভেতরে কোনো উচ্ছ্বাস কাজ করছে না। এটাকে বলে অ্যানিডোনিয়া। এইগুলো হচ্ছে মূল লক্ষণ। এছাড়া বিভিন্ন লক্ষণ আছে, যেমন খিদে কমে যাওয়া, ঘুম কমে যাওয়া, বা একটু খিটখিটে স্বভাব, মনোযোগ দিতে অসুবিধা হওয়া, বা সবকিছুতে একটু স্লোনেস, যেন একটা লোকের সাথে কি কথা বলবে না বলবে অনেকক্ষণ তাকে ভাবতে হচ্ছে, রিয়াকশন টাইম বেড়ে যাচ্ছে। এছাড়াও একটা আত্মহত্যার প্রবণতা থাকতে পারে। এমনকি যারা একটু মোটামুটি 18-19-এর উপরে বয়স, তাদের ক্ষেত্রে সেক্সুয়াল আর্জ সেটাও অনেকটা কমে যায়, সেক্সুয়াল পারফরমেন্স কমে যায়। কাজের জায়গায় তাদের ভীষণ রকমের স্লো হয়ে যায় বা ভুলভাল কাজ করতে থাকে, ফলে সেখানেও একটা যেন তার পারফরমেন্স অনেক খারাপ হয়ে যায়। সাধারণত এটা হচ্ছে মাল্টি ফ্যাক্টরিয়াল, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। জেনেটিক ব্যাপার যেটা বলা হয় সেটা এখনো অতটা প্রমাণিত নয়, কিন্তু দেখা গেছে যে একটা ফ্যামিলিতে হয়তো ডিপ্রেশন অনেক বেশি হচ্ছে, কিন্তু আমরা এখনো সেরকম সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে পরিবেশগত। আজকালকার দিনে ধরো আজ থেকে 20 বা 30 বছর আগে একটা লোক চাকরিতে জয়েন করলে সে মোটামুটি জানতো যে 30 বছর চাকরি করে আমি রিটায়ার করব। কিন্তু আজকে আমি সকালবেলা, মানে আজকে জয়েন করলাম, কালকেই হয়তো আমি অফিসে গিয়ে শুনলাম যে আমার আর প্রয়োজন নেই। এবং প্রতিদিন এই যে ধরো সব ব্যাপারে একটা প্রতিযোগিতা, ঘরে প্রতিযোগিতা, বাইরে প্রতিযোগিতা, কাজের জায়গায় প্রতিযোগিতা, বা পারফরমেন্সের ভেতরে সাংঘাতিক প্রতিযোগিতা, এটা লোকে আর পেরে উঠছে না। ফলে সকাল থেকে রাত অব্দি তারা যেন কৃতদাসের মতো খেটে যাচ্ছে, তার নিজের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু কাজ করবে না, এবং তাকে করতেই হবে। ওই খুঁড়োর কল যেন মাথার উপর ঝোলানো আছে, এবং সেই অনুযায়ী সবাই দৌড়ে মরছে। এই সমানে দৌড়ে মরাটা লোককে এক্সস্টেড করে দিচ্ছে। ফলে আগের তুলনায় সোশ্যাল প্রবলেম অনেক বেড়ে গেছে। বিভিন্ন রকম যে প্রবলেমস, সেগুলো লোকে একজন আষ্টবৃষ্টে বাধা পড়ে গেছে, যেন অক্টোপাস চেপে ধরেছে বিভিন্ন রকম স্ট্রেস দিয়ে। লোকের নিজের কথা ভাবার কোনো সময় নেই, এক্সারসাইজ করার কোনো সময় নেই, সোশ্যাল মিক্সিং এর কোনো সময় নেই, খালি আমি, তুমি এবং বাচ্চা। ফলে বাচ্চাও নেগলেক্টেড হচ্ছে, সেও একটা জেদি হয়ে যাচ্ছে। ফলে বাড়িটা একটা টোটাল ক্যাওটিক কন্ডিশন হয়ে যাচ্ছে। সেই ক্যাওটিক কন্ডিশনের ভেতরে একটা লোকের সুস্থভাবে বেঁচে থাকার চান্সটা অনেক কমে যাচ্ছে। আর প্রথমে আমি বলি যে আমি রুগী বলি না, আমি বলি পীড়িত ব্যক্তি বা ডিস্ট্রেস পার্সন। হ্যাঁ, তার জায়গায় আমিও থাকতে পারতাম। তো প্রথমে সে এলে আমাকে তার সঙ্গে একটা, হিন্দিতে বলে হামদর্দি, হ্যাঁ, বা র্যাপো এস্টাবলিশ করতে হবে, যে আমি তোমার পাশে আছি, আমি এ গুড ফ্রেন্ড অফ ইউ, এবং আমি কনফিডেন্সিয়াল, তুমি যাই বল না কেন আমি, আমার থেকে আর কেউ জানতে পারবে না। তখন তাকে একটা ফ্রি কমিউনিকেশন করতে দেওয়া হয়, যে তুমি বলে যাও তোমার প্রবলেমটা কি, কবে অব্দি সুস্থ ছিলে, খুব প্রয়োজন না হলে এর মাঝখানে ইন্টারফেয়ার করা উচিত না। এরপর যখন দেখা যায় যে সে তার কথাগুলো বললো,
তার প্রয়োজনীয় জিনিসগুলো আমি দেখে নিলাম, অপ্রয়োজনীয় জিনিসগুলো বা যেগুলো বলছে আমি বুঝতে পারছি না ক্লারিফাই করিয়ে নিলাম। তখন তার ফ্যামিলি হিস্ট্রি বা এডুকেশনাল হিস্ট্রি বা তার একটা বুদ্ধি শুদ্ধি কিরকম আছে, জীবনে ফেইলিওরস কিরকম আছে, রিস্কি অ্যাফেয়ারে জড়িয়ে পড়া আছে, এইগুলো দেখে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস করি। এবং সেক্ষেত্রে আমাদের টেক্সট বইগুলো যেগুলো আছে সেগুলো সারা পৃথিবীতে একটা ICD-10 ফলো করা হয়, বা এটা আমেরিকান স্ট্যান্ডার্ডে যারা করে DSM বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফলো করা হয়। সেই অনুযায়ী মোটামুটি করা হয়, যে দেখা যায় যে বেশিরভাগ সিমটম যদি থাকে এটা আমাদের ডিপ্রেশন বলে তখন ভাবা হয়। প্রথমে আমাদের সেটার পর যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন পেশেন্টকে সার্বিকভাবে দেখা হয়, মানে আমরা হোলসাম থেরাপি করি। আমরা কোনো সিঙ্গেল, আগেকার দিনে যেমন ছিল যে খালি ওষুধ দিয়ে থেরাপি হতো, ফলে কি হতো, ওষুধে ভালো হচ্ছে কি বন্ধ হচ্ছে, পেশেন্টকে বলা হতো 3 মাস পর আসো, এবার 3 মাসে বেঁচে থাকলে কি মরে গেল দেখার প্রয়োজন নেই। আজকে প্রতিনিয়ত রোগীর সাথে আমাদের যোগাযোগের একটা বন্দোবস্ত থাকে, এবং তাকে ওষুধ দিয়ে আমরা মাঝে মধ্যে আমরা চেক করি। এবং তার ভেতরে যে সোশ্যাল ফ্যাক্টর বা বাড়ি বা পারিপার্শ্বিক যে ফ্যাক্টর, এর ভেতরে কোন জায়গাটাতে স্ট্রেস হচ্ছে যার জন্য সে ডিপ্রেশন ডেভেলপ করেছে, বা কোন জায়গাটায় তার স্ট্রঙ্গার পার্ট। আজকে যে লোকটা গাইতে পারে, সে যখন ক্যান্টিনে খেতে যাচ্ছে তখন হয়তো সে গেয়ে নিচ্ছে, ফলে লোকে তাকে বাহবা দিচ্ছে। কিন্তু যে ছেলেটা হয়তো গাইতে পারে না, আবৃত্তি করতে পারে না, ভালো করে লোকের সাথে মিশতে পারে না, সে ক্যান্টিনের বসে কোণে বসে সে খেয়ে যাচ্ছে, তা সে অতটা প্লিজিং এক্সপিরিয়েন্স নেই ক্যান্টিনে। বা ধরো তার বাড়িতে যে লোক চুপচাপ থাকে, কোনো কিছু বলে না, সে কি হচ্ছে, ভেন্টিলেট করতে পারছে না তার প্রবলেম গুলো কাউকে। এবার ভেন্টিলেট যখনই তুমি করতে পারবে না, তখন কি হবে, তোমার একটা অবস্থা হবে অনেকটা প্রেসার কুকারের মতো, উইদাউট হুইসেল। এই হুইসেলটা না বেরোলে তোমার ভেতরে সব জমতে থাকবে আস্তে আস্তে, এবং জমে একটা সময় আসবে যখন বাসটা উঠাবে। হয়তো ছোটখাটো ব্যাপারে স্ত্রী বললো কি খাবে না, সে তখন চিৎকার করে উঠলো, স্ত্রীও হতভম্ব, ব্যাপারটা কি, বললাম আমি যাতে এরকম হলো। কিন্তু লোকটার ভিতরে অনেকক্ষণ ধরে এটা জমছিল, সে হঠাৎ একটা ওপেনিং পেয়ে সে মোটামুটি রিয়াকশন করলো, দ্যাটস অল। এইবার তাহলে আমরা দেখতে হবে তার বাড়িতে সে কেমন আছে, তার বাড়ির লোকের সাথে তার সম্পর্ক কিরকম, তার কাজের জায়গায় সে কেমন আছে, তার যাতায়াতের পথে কিরকম তার স্ট্রেস। হ্যাঁ, এমনকি ওই বছরের শেষে একটা ইনক্রিমেন্টের গল্প আছে, সে এক মজার জিনিস, কে ইনক্রিমেন্ট পাবে কে পাবে না, হ্যাঁ সেটা নিয়েও একটা বিরাট টেনশন। না পেলে মনে হয় আমি পরাজিত। হ্যাঁ, আর যদি ডাবল ইনক্রিমেন্ট কেউ পায়, সে যে কোনো কারণেই হোক না কেন, সে অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এবার এই এত সব স্ট্রেসের ভেতরে তাহলে আমাকে পেশেন্টকে ফার্স্টে বোঝাতে হবে যে ভাই তোমার একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা বাদ দিয়ে যেটা, সেটা হচ্ছে তুমি আসলে এই প্রবলেমটা, এটা কোনো পার্মানেন্ট নয়। অতএব পার্মানেন্টের জন্য, মানে যেটা পার্মানেন্ট নয়, যেটা টেম্পোরারি, সেটার জন্য তুমি আত্মহত্যা বা নেশায় ডুবে যাওয়া এরকম কোনো কিছু করা উচিত নয়। তুমি এটা জাস্ট ধৈর্য ধরো, তুমি দেখো যে কে তোমাকে আদৌ ভালোবাসছে, কে তোমাকে ভালোবাসছে না, কে তোমাকে ইগনোর করছে। যেখানে ইগনোর করছে আপাতত সেই জায়গাগুলো পরিহার করো, যেখানে ভালোবাসার জায়গা আছে। আমি বলি যে ফ্যামিলি অলওয়েজ একটা গুড বাফার, এই বাফার এরিয়ার ভেতরে বেশি থাকো। অফিসে যে বন্ধু বান্ধবরা আমাকে হেল্প করছে বেশি, তার সঙ্গে আরো কাছাকাছি থাকো। আর অকারণে লোকের সাথে কোনো এমন কিছু কথা বলো না, মানে যেটা সংস্কৃতে বলা হয় অপ্রিয় সত্যবাসন কদাচ করিবে না। হ্যাঁ, এই অপ্রিয় সত্যবাসন করতে গিয়ে লোকে অপ্রিয় হয়ে পড়ছে। হয়তো সে আইডিওলজিক্যালি ঠিক, কিন্তু হয়তো সে ওটা করতে গিয়ে দেখা গেল তাকে সোশ্যাল বয়কটের মতো অফিসে সবাই করেছে, বা তার কমিউনিটির ভেতরে করেছে। এইগুলো একটা ভীষণ প্রবলেমেটিক। আর আরেকটা, এইগুলো যখন হয় তখন আমরা অ্যাসেস করে দেখবো যে পেশেন্টের সাপোর্ট সিস্টেম বা ফ্যামিলি সিস্টেম কিরকম, তার অন্যান্য নেশা বা অন্য কোনো কিছু প্রবলেমস আছে কিনা। সেগুলো যখন এক্সক্লুড করে পিওর ডিপ্রেশন পাওয়া যায়, তখন তাকে দুরকম ভাবে করা হয়, একটা কাউন্সেলিং এবং একটা ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে। আগে আমরা টেস্ট করে দেখে নিই এর সাথে থাইরয়েড বা অন্যান্য কোনো কিছু আছে কিনা। সেইগুলো যখন থাকে না, তখন আমরা তাকে ওষুধ দিই। সাধারণত আমরা
অ্যান্টি ডিপ্রেশন দিই, মোস্টলি এখন SSRI বা সেরোটোনিন স্পেসিফিক রিআপটেক ইনহিবিটর, যেমন সার্ট্রালিন, এসিটালোপ্রাম বা ফ্লুঅক্সিটিন, এই জাতীয় ওষুধ দিয়ে আমরা বেশি চিকিৎসা করি। এবং শুরুতে অল্প ডোজে শুরু করা হয়, আস্তে আস্তে বাড়ানো হয়। এই সময় বাড়ির লোককে সবসময় বলা হয় যে এদের ভেতর সুইসাইডের প্রবণতা সাংঘাতিক। লাইফ টাইম সুইসাইডাল থ্রেট ইজ নো লেস দ্যান 66%, প্রতি 3 জনের 2 জন, এবং টোটাল কমপ্লিটেড সুইসাইড ইজ রাউন্ড অ্যাবাউট 10 to 15%, ফলে সেটাও 6 জনের ভেতর 1 জন বা 7 জনে 1 জন। এটা একটা খুব বিশাল ব্যাপার। ফলে বাড়ির লোককে বলা হয় প্রথম দিকটাতে আমাদের ডিপ্রেশনটা সবশেষে ঠিক হয়, প্রথমে ঘুমটা ঠিক হয়, প্রথমে একটু ফিলিং অফ ওয়েলবিং হয়, তারপর ডিপ্রেশনটা শেষ হয়। সুস্থ হতে প্রায় 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ সময় লাগে। এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে যেন তাকে একটু নজরে রাখা হয়, সে কি করছে না করছে সেগুলো যেন একটু করা হয়। অফিসেও যদি সেরকম ভালো বন্ধু থাকে, সে যে কাজটা করছে একটু যেন রিচেক করে নেয় যে সে ভুল করছে কিনা। তখন দেখা যায় যে এই আস্তে আস্তে ওষুধ যখন কাজ করছে, সে দ্রুত সুস্থ হতে থাকে। যদি আনকমপ্লিকেটেড ডিপ্রেশন হয়, সাধারণত বছর খানেকের ভেতরে সে সুস্থ হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে যেটা হয়, রোগী একটু সুস্থ হলে পরে সে আর চিকিৎসা করতে চায় না, আমি কেন ওষুধ খাবো, আমি তো সুস্থ আছি। এটা করে কি হয় যে বারবার ডিপ্রেশনে চলে যায় এবং গিয়ে অনেক সময় লাইফ লং একটা সমাজের বোঝাতে পরিণত হয়। কিন্তু এর সাথে সাথে আমরা প্রথম দিন থেকেই কাউন্সিলিং বা সাইকোথেরাপি শুরু করি, যেমন ধরো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ার মডিফিকেশন বা অন্যান্য ইন্টারপার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে ইন্টারপার্সোনাল থেরাপি, এগুলো করি। তাতে কি হয়, পেশেন্টরা একই সাথে সাইমালটেনিয়াসলি, মানে এটা 1 ওটা 1 মিলে কিন্তু 2 হয় না, 1 + 1 11 হয়ে যায় তখন। হ্যাঁ, অনেক দ্রুত পেশেন্ট সুস্থ হতে থাকে। এবং তাতে ধরুন প্রথমবার হয়তো আমরা 2 সপ্তাহ পর দেখছি, কিন্তু আমরা চেষ্টা করব তাকে মাসে একবার করে দেখতে, বা ভালো হয়ে গেলে 2 মাসে একবার করে দেখতে। এবং যখন টোটালি সিমটম নেই, সেটা কিছু সাইকোলজিক্যাল স্কেলে আমরা সেগুলো দেখে নিই, তখন সেই পেশেন্টকে আমরা প্রায় 4 মাস মতো একই রকম ডোজে রাখি, সামান্য এদিক ওদিক করে, আর অন্যান্য প্রবলেম হচ্ছে কিনা। তারপর 1-2 মাসে আমরা ওষুধটা আস্তে আস্তে বন্ধ করে দিই। এই যে আস্তে আস্তে বন্ধ করাটা খুব প্রয়োজনীয়। হঠাৎ করে বন্ধ করে দিলে পেশেন্টের একটা রিবাউন্ড অ্যাংজাইটি, রিবাউন্ড ডিপ্রেশন হতে পারে। সেরকম ভাবে যদি দীর্ঘদিন একই ডোজ চলতে থাকে, পেশেন্টও আস্তে আস্তে তার রেসপন্স কমতে থাকে। ফলে পেশেন্টকে সবসময় এরকম করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো ওষুধটা বন্ধ হয়ে গেল, তার চারপাশের যে সিনারিও সেটা ঠিক হলো না, বাড়িতে হস্টাইল এনভায়রনমেন্ট বা অফিসে হস্টাইল এনভায়রনমেন্ট, তখন তার ক্ষেত্রে হতে পারে হয়তো আর কয়েকদিন বেশি ওষুধ দিতে হতে পারে, বা কাউন্সিলিংটা আরো কয়েকদিন চালানো যেতে পারে। কিন্তু মোর ওভার এদেরকে সবসময় বুঝিয়ে বলা উচিত যে ঠিক আছে ভাই, তোমাকে ওই গাড়িটা ওভারটেক করে গেল, তুমি দুঃখ পেয়েছো, কিন্তু তুমি কি তো খেয়াল করনি তুমি কটা গাড়িকে ওভারটেক করে এসছো? হ্যাঁ, তুমি আজকে অমুক টিমের সাপোর্টার, সেই টিম জিতলে যেমন তুমি আনন্দ করবে, তোমাকে এটাও মেনে নিতে হবে সেই টিম মাঝে মধ্যে হারতেও পারে। হ্যাঁ, সেখানে তোমাকে মানে দুঃখটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আর নিজের ভেতর যে ক্ষমতাটা আছে, যার প্রত্যেকের ভেতর কিছু না কিছু আশ্চর্য ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতাটা আরো বেশি এক্সার্ট করতে হবে, যাতে সে নিজের কাছে, তার বাড়ির লোকের কাছে এবং সোসাইটিতে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হয়, এবং তার ভেতরে যে ক্ষমতাটা সেটা বিকশিত হয়। নমস্কার। আমার মনে হয় এটা লোকের কাজে লাগবে। যদি সেরকম কোনো অসুবিধা থাকে, তাহলে যে কোনো কাছাকাছি কোনো সরকারি বা বেসরকারি জায়গা যেখানে মানসিক রোগের ঠিকঠাক চিকিৎসা হয়, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ফলো করুন বর্তমান।